আমি থাকি বাড়িধারা ডিওএইচএস। এইখান থেকে আমি সকালে ফজরের নামাজ পড়তে যাই, তখন একটু অন্ধকার অন্ধকার। যে রাস্তায় আমি ইন করছি ওই রাস্তা দিয়ে বের হয়ে আসতেছি, হঠাৎ করে মাইক্রোবাসের দরজা খুলে দুইজন নামিয়ে গেল, বলে একটু গাড়িতে বসেন। আমাকে চেষ্টা করতেছে পুশ করবে, উঠে দেখে যে আল্লাহ আমাদের সবাই। সালামকে চিনতাম না, উনি পরিচয় দিলেন। উনি আমাকে 3টা কাগজ দিলেন। 3টা কাগজ আমি হাতে নিয়ে দেখি 3টা রেজিগনেশন লেটার। একটা পিস্তল রেখে দিয়ে আমার বললো আপনাকে আমি রিমান্ডে নেবো। বাধ্য হয়ে তখন আমি সই করে দিলাম। অক্টোবর 2017 ঢাকার রাস্তায় তখনও দিনের আলো ফোটেনি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কয়েকজন পরিচালক ও কর্মকর্তা তাদের একটি সাধারণ দিন শুরু করছিলেন। কেউ ফজরের নামাজ শেষে ফিরছিলেন, কেউ ঘরে কুরআন পড়ছিলেন, আবার কেউ সন্তানকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছিলেন। সে সময়ও তারা জানেন না সেদিন তাদের জন্য কি অপেক্ষা করছে। এক পর্যায়ে জোর করে আমাকে মাইক্রোবাসের পুরো দরজাটা খুলে খুলে আমাকে পুশ করে আমাকে উঠাবে, এরকম অবস্থা। পরে আমাদের গেট থেকে বেরোতে গেট আবার খুব চেক করে, তারা দেখলো যে নেম প্লেট নেই, গাড়িটা থামাইছে। থামানোর পরেই তখন ড্রাইভার তার পকেট থেকে একটা কার্ড বের করে তাকে দেখাইলো, শো করার পরে তারপর গাড়ি ছেড়ে দিল। তখন দেখলাম ওই যে সামনে বসা তার পিছনের সিটের এখানে একটা নেম প্লেট, গাড়ির নেম প্লেটটা খোলা। বুঝলাম যে এটা গাড়ির নেম প্লেট। দেখলাম যে DGFI লেখা। সেদিন সকালে রাজধানী ঢাকার বারিধারা ডিওএইচএস, উত্তরা, ধানমন্ডি, গুলশান 1, মগবাজার, বনানী ও তেজকুনি পাড়া এলাকা থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট 8 জন কর্মকর্তা ও পরিচালককে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের DGFI কার্যালয়ে। তো সম্ভবত 3তলা বা 4তলায় উঠলাম, আমার এখন ঠিক এটা মনে নেই। সেখানে কিছুক্ষণ ওয়েটিংয়ে বসার পর আমাকে ভিতরের দিকে একটা রুমে নিয়ে গেল। সেটা একটা মিটিং রুম। আমি বুঝতে পারলাম ওয়ালে সেই ডিজিদের প্রধানদের ছবি টবি ছিল। 10 থেকে 12 জন বসা যায় এই ধরনের ক্যাপাসিটির একটা রুম। তো সেখানে আমি একা, আমাকে নিয়ে বলল যে এই চেয়ারটাতে বসে। তো ওই চেয়ারটা হলো মিটিংয়ের সভাপতি যেখানে বসেন তার পাশের চেয়ারটাই। তবে এরপর সেই রুমেই তিনি এমন একজনকে দেখেন যাকে ওই জায়গায় দেখার কথা তিনি কখনো ভাবেননি। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ওনাকে দেখার পর তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে ইস্যুটা ব্যাংক। তো সভাপতির চেয়ারটাতে উনি বসলেন। তো ওনার সাথে আরও কিছু লোকজন ভিতরে ঢুকলেন, তারা অন্যান্য চেয়ারগুলোতে তারা বসছেন। তো একটা পর্যায়ে উনি কিছুটা আমার দিকে বাঁকা হয়ে বসে আমাকে জিজ্ঞেস করলেন, সেক্রেটারি সাহেব অসুবিধা হয় নাই তো কোনো? আমি বললাম যে না স্যার। তখন উনি আমাকে বললেন যে দেখেন, আমি তো এইভাবে চাই নাই, আমি তো আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। আপনাদের চেয়ারম্যান অনেকটা একটা লোকাল ল্যাঙ্গুয়েজে বললেন যে একটু গণ্ডগোল্লা তো যাই হোক, আপনি তো কোম্পানির সেক্রেটারি ছিলেন, আপনি তো ওনাকে বলতে পারতেন, উনি তো আপনার কথা শুনতো। আমি তো আপোষে করতে চেয়েছিলাম। আই হ্যাভ বিন ওয়ার্নড সেভারাল টাইমস নট টু ডিসক্লোজ এনিথিং টু মিডিয়া। উনি আমাকে বেশ কয়েকবারই ওয়ার্ন করেছেন। হাওয়ার তো উনি আমাকে বললেন যে আজকে তো আপনাদের অনেকগুলো মিটিং, বোর্ড মিটিংটা শিফট করে হোটেল ওয়েস্টে নেবেন, আর ইসি মিটিং এবং অডিট কমিটি মিটিংটা পোস্টপোন করে দেন। তো উনি আমাকে 3টা কাগজ দিলেন। 3টা কাগজ আমি হাতে নিয়ে দেখি 3টা রেজিগনেশন লেটার। রেজলিউশনগুলো সাইন করে দেওয়ার পর তখন সালাম সাহেব আমাকে বলতেছে যে সেক্রেটারি সাহেব আসেন, আপনার সাথে আপনার চেয়ারম্যান সাহেবের দেখা করে দিই। এই কথা বলে পাশের দিকে একটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখি সেখানে আমাদের ব্যাংকের চেয়ারম্যান সব বসা। তো উনি বেশ বিধ্বস্ত অবস্থা। এই দখল সংক্রান্ত বেশিরভাগ কাগজপত্র সম্পন্ন করেন আব্দুর রহমান, ব্যাংকের বোর্ড সেক্রেটারিয়েটের একজন জুনিয়র কর্মকর্তা। তাকে তুলে আনা হয়েছিল মতিঝিলের সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যালয় থেকে। গাড়ি দেখলাম যে জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকলো, আমাকে নিয়ে গেল হচ্ছে ওই তাদের যে বাহিনীর যে অফিসটা, ওইখানে দেখলাম ওই নিরাপত্তা বাহিনীর যে চিফ ছিলেন উনিও ওইখানে আছেন। ফ্লোরে দেখলাম যে তৎকালীন যিনি এমডি ছিলেন ওই সময়ে 30 অক্টোবরে শহীদ হোসেন স্যার, ওনাকে একটা আইসোলেটেড রুমে রাখা হয়েছে। কিছুক্ষণ পর দেখলাম যে
ওই যে ইসলামী ব্যাংকের যিনি কোম্পানি সেক্রেটারি ওই সময়ে যে কেউ হাবিবুল্লাহ স্যার, উনি উপস্থিত হলেন। হুমায়ুন কবির স্যার আমাকে বলল যে রহমান, উনি কিছু কাজ করতে বলবে আপনাকে, আপনি একটু একটা কম্পিউটার বসে ওনার কাজগুলো একটু উনি যেভাবে বলে করে দেন। আমাকে ছোট্ট একটা ডেস্কে কম্পিউটার দেওয়া হলো। আর ওই যে কেউ হাবিবুল্লাহ সাহেব, উনি পেন ড্রাইভে করে সাধারণত বোর্ডের যে মাইনার্সগুলোর যে ডিসিশন হয় ওগুলো উনি অলমোস্ট ডান করে নিয়ে আসছে। সেই গোয়েন্দা অফিসেই 8টি প্রস্তাব খসড়া ও অনুমোদন করা হয়। হুমায়ুন কবিরকে জোর করে সেগুলোতে স্বাক্ষর করানো হয়। অবসরপ্রাপ্ত মেজর রেজাউলের জায়গায় ব্যাংকটির চেয়ারম্যান করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফকে। মোহাম্মদ আনিসুল হকের জায়গায় নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয় এস আলমের মেয়ের জামাই বেলাল আহমেদকে। নতুন এমডি হিসেবে নিয়োগ পান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তৎকালীন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী। হুমায়ুন কবিরকে সরিয়ে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় আব্দুল হান্নান খানকে। তিনি আগে আল আরাফা ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হান্নান খান দ্য ডেইলি স্টারকে বলেন, এস আলমের ভাই আব্দুস সালাম লাবু আমাকে ওই দপ্তরে যেতে বলেন। আমি ভয়ে রাজি হয়েছিলাম। 10, 20, 15 এই ধরনের একটা সময় আমাকে আবার লিফটে আমরা ওখান থেকে নামলাম। তখন আমার হাত নিয়ে তার কোমরে অস্ত্র আছে, সেখানে আমার হাত স্পর্শ করিয়েছে আর কি। নেমে আমাকে আবার একটা জিপে তুললো। ঠিক তখনই এস আলম সাহেব ওখানে নামলো। নেমে উনি একটা মার্সিডিজ বেঞ্চ গাড়িতে উঠলেন, সাদা রঙের। গাড়ির গ্লাসগুলো কালো। গাড়িটার সামনে প্রতিরক্ষা একটা ওই গোয়েন্দা সংস্থার স্টিকার লাগানো। ওখান থেকে ওয়েস্টিন হোটেলে গেলাম। ওয়েস্টিন হোটেলে গিয়ে দেখি যে মিটিংয়ের এনভায়রনমেন্টে একটা রুম, এই ইউ শেপে একটা রুম আগে থাকতেই সাজানো আছে। এস আলম সাহেব নিজেও মিটিংয়ে এসে উপস্থিত হলেন। তারপর আমাকে একটা মাইক্রোফোন দেওয়া হলো, আমি মিটিং স্টার্ট করি। 3-4 ঘন্টার মিটিংটি শেষ হয় মাত্র 30 মিনিটে। চেয়ারম্যান, এমডি ও নির্বাহী কমিটির চেয়ারম্যানকে আগেই পদত্যাগ করানোতে বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান। ব্যাংকের অন্তত 6 জন কর্মকর্তা ও বোর্ড সদস্য নিশ্চিত করেন মিটিংয়ে উপস্থিত ছিলেন এস আলমও। সেদিন 36টি এজেন্ডার মধ্যে মাত্র 3টি অনুমোদন হয়। তবে বিবিধ সিদ্ধান্তের মাধ্যমে 14টি প্রস্তাব পাশ করা হয়, যেগুলো সবই ছিল পদত্যাগ ও নতুন নিয়োগ সংক্রান্ত। এস আলম সাহেব বাকি যে লোকজন ছিল তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। এই যে নতুন চেয়ারম্যান হচ্ছে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, তারপরে এমডি হয়েছেন কাজী ওসমান আলী, তারপরে ওনার মেয়ের জামাই মিস্টার বেলাল সাহেব ছিলেন, তারপরে ওনার ভাই ছিলেন আব্দুস সামাদ লাবু, উনি আল আরাফার চেয়ারম্যান ছিলেন তখন, উনি সেখানে উপস্থিত ছিলেন। তবে ঘটনা এখানেই শেষ না। বাংলাদেশ ব্যাংক এই নিয়োগের বৈধতা দিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। সেদিন বিকাল 5টার দিকে বোর্ড কর্মকর্তা আব্দুর রহমান নতুন নিয়োগের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে যান। তার সঙ্গে ছিলেন ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও একজন গোয়েন্দা কর্মকর্তা। উনি বলে দিল, ওই ক্যাপ্টেনটা, যে পিএসকে গিয়া বলেন যে ক্যাপ্টেন অমুকে আসছে, নামটা আমি মনে করতে পারতেছি না, ক্যাপ্টেন অমুকে আসছে এবং বাই অর্ডার অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। প্রতি সেকেন্ড পর ওর কাছে আপডেট আসতেছিল যে গভর্নর এই সিগন্যালে আছে বা এইখানে আছে, এইভাবে আছে, এরকম আপডেট আসতেছিল ওই ক্যাপ্টেনটার ফোনে। যখনই গভর্নর নিচে গেট দিয়ে ঢুকছে, ওখান থেকে তো আর আমরা দেখতে পাচ্ছি না, ওর সাথে সাথে একটা পেয়েছে যে গভর্নর মাত্র গেট দিয়ে ঢুকছে। ঢোকার পরে ক্যাপ্টেন পরিচয় দিল যে স্যার, আমি এই বাহিনীর থেকে আসছি, তো স্যার আমি ক্যাপ্টেন অমুক, আমি স্যার এই ইস্যুতে আসছি। উনি আমাকে জিজ্ঞেস করলো গভর্নর সাহেব যে ওসমান সাহেব কি ওই যে ফার্স্ট সিকিউরিটির ওই ওসমান সাহেব? ডিএমডি ছিল উনি। তো আমি তো আসলে ওনাকে আগে কখনো দেখিও নাই, চিনিও না। পাশের থেকে ইসলামী ব্যাংকের যে কোম্পানি সেক্রেটারি, উনি আমাকে আস্তে করে বলে দিছে যে হ্যাঁ, উনি এই ফার্স্ট সিকিউরিটির ডিএমডি ওসমান সাহেব। আমি তখন গভর্নর স্যারকে জাস্ট উনি যেটা বলতেছিল আমি ওইটাই রিপ্লাই করতেছিলাম।
সাধারণত যে যাচাইয়ে 1 সপ্তাহ সময় লাগে সেটি সেদিন কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়। রাত 9টার মধ্যে নতুন চেয়ারম্যান, এমডি ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগ অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন গভর্নর বলেন তিনি বিষয়টি আগে থেকে জানতেন না। অন্যান্য ফাইলের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের ফাইলটি তার টেবিলে আসলে তিনি বিষয়টি জানতে পারেন। তারা রাত্র 10টা পর্যন্ত সব বাংলাদেশ ব্যাংকে অপেক্ষা করছে। একজন এমডিকে স্যার নিয়োগ দিতে হলে মিনিমাম আপনাকে এনএসআই, ডিজিএফআই, পুলিশ সব আপনার ক্লিয়ারেন্স নিতে হয়, কিন্তু সেইগুলি তারা করেনি। তবে এস আলমের পরিচিত মহলের বাইরে ব্যাংকটির একটি নিয়োগ বিশেষভাবে নজর কাড়ে। জেবুন্নেসা আকবর, তিনিও জায়গা পান ব্যাংকের নির্বাহী কমিটিতে। জেবুন্নেসা আকবর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের স্ত্রী। তিনি 2009 থেকে 2011 পর্যন্ত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান ছিলেন। অধিগ্রহণের কয়েক মাস পর 2018 সালের মে মাসে ফজলে আকবরকে সোশ্যাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের এমডি করা হয়। 2022 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থেকে তিনি 2 কোটি টাকার বেশি বেতন ও সুবিধা পান। যোগাযোগ করা হলে জেবুন্নেসা আকবর বলেন তিনি অসুস্থ এবং চিকিৎসাধীন, তাই কথা বলতে পারছেন না। তবে তিনি দাবি করেন তার স্বামী ব্যাংক অধিগ্রহণে কোনো ভূমিকা রাখেননি এবং তিনি 2011 সালে ডিজিএফআই থেকে অবসর নেন। দখলের কয়েক মাসের মধ্যেই ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পর্ষদ এস আলম ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাগুলোকে বড় অঙ্কের ঋণ দিতে শুরু করে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট ঋণ দাঁড়ায় 37,841 কোটি টাকা। এর মধ্যে প্রায় 7,600 কোটির বেশি যায় এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে। একই সময় খেলাপি ঋণ বেড়ে হয় 23,575 কোটি টাকা। শেষ পর্যন্ত 2025 সালে এই ঋণ বিতরণের চাপ ব্যাংকটিকে অন্য 4টি সমস্যাগ্রস্ত ব্যাংকের সঙ্গে একীভূত হতে বাধ্য করে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরি দ্য ডেইলি স্টারকে বলেন অনেক ক্ষেত্রে একটি ব্যবসায়িক গোষ্ঠী অন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে পারে, কিন্তু একটি ব্যাংক জোরপূর্বক দখল করার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থাকে জড়ানো অত্যন্ত অস্বাভাবিক এবং অযৌক্তিক।